বাংলাদেশ আসলে কেমন আছে? বাংলাদেশ কেমন আছে জানতে চাইলে যেতে হবে শিশু মাহজবীর কাছে। তার বয়স ১০ মাস। ৩ দিন হামের সাথে যুদ্ধ করে মে মাসের ৮ তারিখ মারা যায় মাহাজবী। সেই শিশুকে কোলে নিয়ে অথৈ জলের মতো কাঁদছেন মাহাজবীর বাবা-মা। তাদের চোখের জলে আপনারা শুনতে পাবেন বাংলাদেশ কেমন আছে। বাংলাদেশ কেমন আছে দেখতে চাইলে আপনি যেতে পারেন তাজিমের পরিবারের কাছে। বিয়ের ১১ বছর পর বাবা-মায়ের কাছে এসেছিল তাজিম। ১১ বছর অপেক্ষার পর মাত্র ৮ মাস ছিল সে মায়ের কোলে। প্রথমে নিউমোনিয়া, তারপর হামে ভুগে হাসতে থাকা, খেলতে থাকা, স্বর্গ থেকে আসা শিশুটি আবার চলে গেছে স্বর্গের পথে। তার বাবা-মায়ের আর্তনাদে আপনারা জানতে পারবেন বাংলাদেশ কেমন আছে। বাংলাদেশ কেমন আছে আপনাদেরকে জানাতে পারবে ৪ বছরের শিশু আরশি। বাবাকে দেখে মেয়েটা যতটা সম্ভব হাত দুটো উঁচু করা যায় ততটা উঁচু করে বলেছিল, "বাবা, আমাকে বুকে নাও, আমাকে পানি দাও।" আরশির সেই বাবাটাকে দেখে তার বাবা-মায়ের মননে ক্রমাগত বাজতে থাকা "বাবা আমাকে বুকে দাও, বুকে নাও, পানি দাও" শুনে যদি দেখতে না পাই আমরা বাংলাদেশ কেমন আছে, তাহলে সম্ভবত আমরা আর কোনোদিনই দেখব না। প্রিয় দর্শক, ১৫ই মার্চ থেকে ৯ই মে এই ৭ সপ্তাহে বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত ৩৫০ টি শিশু। তার সাথে মারা গেছেন ৩৫০ টি পিতামাতা এবং তাদের পুরো পরিবার। যে রোগটার কথা আমরা ভুলেই গিয়েছিলাম, আমাদের কখনো মনে হয়নি হামের শিশুরা আসলে মারা যায়, কারণ হাম আমাদের দেশ থেকে চলে গিয়েছিল প্রায়। মোহাম্মদ ইউনূস নামের একটা খুনি পিশাচ এই রোগটি আবার বাংলাদেশে ফেরত নিয়ে এসেছেন। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করছেন আমাদের শিশুদের। আমি মোহাম্মদ ইউনূসকে শিশু হত্যাকারী বা খুনি কেন বলি? বলতে হলে আমাদেরকে যেতে হবে আমাদের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি HPNCP মধ্যে। সেই কর্মসূচির আওতায় ১৯৯৮ সাল থেকে দেশে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ৫ বছর পর পর নবায়ন হওয়া এই কার্যক্রম সেক্টর প্রোগ্রাম নামেই বেশি পরিচিত। এর আওতায় থাকত বিভিন্ন অপারেশন প্রোগ্রাম বা ওপি। অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ, প্রশিক্ষণ, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সহ মোট ৩৮টি কর্মসূচি পরিচালিত হয় এই সেক্টর প্রোগ্রামের মাধ্যমে। জুলাই ২০২৪ শুরু হওয়া ১,০৬,১০০ কোটি টাকার HPNSP শুরু হয়ে ২০২৯ সালের জুনে শেষ হবার কথা ছিল। কিন্তু ২০২৫ মার্চে হঠাৎ করে ওপি বন্ধ করে দেয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়ে এই দুদিন আগে ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গেভায়া বলেছেন, ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার ৫০% টিকা ওপেন টেন্ডার মেথডে কেনার সিদ্ধান্ত নেয়। ইউনিসেফ ও তাদের অংশীদারিরা যখন উদ্বেগ জানায় যে এই প্রক্রিয়ায় সামগ্রিক ক্রয় প্রক্রিয়া সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত বিলম্বিত হতে পারে, তারপরেও উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এগোনোর সিদ্ধান্তে বহাল থাকে সরকার। এই সিদ্ধান্তের ফলে টিকা সংগ্রহে বিলম্ব ঘটে, অর্থ ছাড়ে বিলম্ব এবং ক্রয় প্রক্রিয়ায় পরিবর্তনের সম্মিলিত প্রভাবে টিকা সরবরাহ ব্যবস্থা বিলম্বিত হয় এবং ব্যাহত হয়। কারণ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহ সম্পন্ন করা তো যায়নি, বরং অন্তর্বর্তী সরকার ইউনিসেফকে বরাদ্দ দেয়া অর্থও ছাড় দিতে পারেনি। আরেকটি প্রশ্নের জবাবে স্ট্যানলি গাভায়া আরও বলেন, বর্তমান প্রাদুর্ভাবের পেছনে একাধিক কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে ক্রয় সংক্রান্ত জটিলতার কারণে টিকার ঘাটতি, রোগ নজরদারিতে বিলম্বিত প্রতিবেদন এবং জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা কেন কমেছে এই বিষয়ে তিনি বলেছেন, এর সঙ্গে আরও যুক্ত হয়েছে ভিটামিন এ ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপ পরিচালনা করতে না পারা। তিনি আরো জানান, ইউনিসেফ একাধিকবার অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে এবং প্রতিটি বৈঠকের পরে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার মাধ্যমে টিকার সম্ভাব্য ঘাটতি, রোগের প্রাদুর্ভাব, জটিলতা বৃদ্ধি এবং মৃত্যুহারের ঝুঁকি নিয়ে সর্বোচ্চভাবে সতর্ক করেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাতে কর্ণপাত করেনি।
ইউনিসেফের প্রতিনিধি, বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানিয়েছেন, তিনি রীতিমতো মিনতি করেছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কাছে। সায়েন্স ম্যাগাজিনে বাংলাদেশের হামের ওপর যে নিবন্ধ প্রকাশিত হয়েছে, সেই নিবন্ধে তিনি যা বলেছেন সেটাই আপনাদেরকে বলি। তিনি সেই নিবন্ধে বলেন যে তিনি নূরজাহান বেগমকে বলেছিলেন, "ফর গডস সেক ডোন্ট ডু দিস।" কিন্তু তার মিনতি শোনেননি নূরজাহান বেগম, তার মিনতি শোনেননি মোহাম্মদ ইউনূসের সরকার। শুনবেন কেন? মোহাম্মদ ইউনূসের সামনে তখন আরেকটি বাণিজ্যের হাতছানি। তিনি টিকা কিনবেন ওপেন টেন্ডারের মাধ্যমে। সেই টেন্ডারে লাখো কোটি টাকার বাণিজ্য হবে। সেই অর্থ দিয়ে তিনি আরেকবার বিদেশে ভ্রমণে যাবেন। তিনি তখন বিভোর আরেকটি নতুন গ্রামীণ ব্যবসা খোলার ধান্দায়। মোহাম্মদ ইউনূস যে শুধু হামের টিকা বন্ধ করে দিয়েছেন তাই না। ভিটামিন এ ক্যাম্পেইন, যেটার কথা স্ট্যানলি গেভারাও বলছিলেন, যেটা আগে বছরে ২ বার হতো, সেটা শেষ হয়েছে ২০২৫ এর মার্চে। তাই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে ভয়ংকরভাবে। শিশুদের অন্যান্য টিকা কার্যক্রম যেগুলো আছে, ওপির মাধ্যমে যে বলছিলাম না যে প্রায় ৩৮টি টিকার কার্যক্রম পরিচালনা করা হতো, সেই কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। শিশুকে ৬ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর ক্যাম্পেইন, সেটা বন্ধ। শিশুদের কৃমির ওষুধও এখন আর দেয়া হয় না। সর্বশেষ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়েছিল ২০২৪ সালের মে মাসে, যেটা বছরে ২ বার এমন সপ্তাহ পালন হবার কথা। এজন্যই মোহাম্মদ ইউনূসকে আমি শিশু হত্যাকারী বলি, এজন্যই মোহাম্মদ ইউনূসকে আমি খুনি বলি। এখন মোহাম্মদ ইউনূস তিনি আপাতত দৃশ্যপট থেকে বিদায় নিয়েছেন। একটা খুবই একটা পাতানো নির্বাচনের মাধ্যমে এখন ক্ষমতায় এসেছেন তারেক রহমান এবং বিএনপি সরকার। তো তারেক রহমানের বিএনপি সরকার এই শিশু মৃত্যু নিয়ে কি করছে? প্রথমে তারা এই সমস্যাটাকে স্বীকারই করতে চাইল না। তারা বললেন যে এর পেছনে নাকি আওয়ামী লীগ দায়ী, কিন্তু যখন তথ্য প্রমাণ দিয়ে দেখানো হলো টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশে রীতিমতো অভাবনীয় সাফল্যের আন্তর্জাতিক রেকর্ড রয়েছে, শেখ হাসিনা এমনকি ভ্যাকসিন হিরো পুরস্কার পেয়েছেন। কোভিডের সময়ে শেখ হাসিনার যেভাবে তিনি আন্তর্জাতিক কূটনীতি এবং তার আন্তর্জাতিক সম্পর্ক ব্যবহার করে কোভিডের টিকা, যেখানে অনেক উন্নত দেশেও কোভিডের টিকা সময় মতো যায়নি, সেখানে শেখ হাসিনা কোভিডের টিকা বাংলাদেশে এনেছিলেন। এই কথাগুলো যখন বারবার একদম সাধারণ মানুষেরাই বলতে লাগলো, তখন তারেক রহমানের সরকার খুব মৃদু স্বরে বলা শুরু করলেন, আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকার ২ পক্ষই দায়ী। কি ভয়াবহ রকমের মিথ্যাচার! তারেক রহমান তিনি যেহেতু মোহাম্মদ ইউনূসের স্নেহধন্য হয়ে তার সাঙ্গপাঙ্গদের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসেছেন, তার সাধ্য নেই যে তিনি কোনোভাবে মোহাম্মদ ইউনূসকে এই শিশু হত্যার জন্য দায়ী করেন। তাই মোহাম্মদ ইউনূসের অপরাধকে খাটো করে দেখানোর জন্য শেখ হাসিনার ঘাড়েও একটা মিথ্যা অপরাধ, মিথ্যা অপবাদের দায় দিতে হয়। তারপর এর থেকে দৃষ্টি সরাতে তারেক রহমান শুরু করলেন একের পর এক নিষ্ঠুর এক ধরনের খেলা। আমাদের শিশুরা যখন ঝরে পড়ছে একের পর এক, শিশুদের পিতামাতার আহাজারিতে যখন বিদীর্ণ হচ্ছে পৃথিবী, তখন তারেক রহমান তার কন্যাটিকে নিয়ে যাচ্ছেন নাটক দেখতে, সিনেমা দেখতে। সরকার যে শুধু এতেই থেমে থাকছে তা নয়, সরকার আরো বিভিন্ন রকম কাজ করে আমাদের আম চোখ সরাতে শুরু করলেন এই সমস্যা থেকে। সেটা কিরকম সেটা আপনাদেরকে আরেকটু ভেঙে বলি। তারা এখন যেটা করছে, হামে মৃত্যু সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সরকার প্রকাশ করছে না। যেমন মৃত শিশুদের বয়স বিভাজন, কোন ধরনের জটিলতা শিশুটির ছিল, শিশুটির কি নিউমোনিয়া ছিল না ছিল না, শিশুটির আর কি কি ব্যাধি ছিল, হাসপাতালে আসতে শিশুটির কত বিলম্ব হচ্ছে, কোন ওষুধ ব্যবহার করা হচ্ছে সেই শিশুগুলোর চিকিৎসায়, এই প্রশ্নের উত্তর কোনোভাবেই সরকার আমাদের সামনে আসতে দিচ্ছে না। আমি বলছি না, এটা শিশু বিশেষজ্ঞরাই বলছেন, এবং তারা আরো বলছেন এই প্রশ্নের উত্তরগুলো সামনে এলে শিশু মৃত্যু প্রতিরোধে আরো ভালো ভূমিকা চিকিৎসকেরা রাখতে পারতেন। এবং তারা আরো বলছেন বাস্তবে হামে আক্রান্ত হয়েছে প্রাপ্ত সংখ্যা থেকে আরো অনেক বেশি।
কারণ হলো কিট সমস্যার কারণে সবার নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। কিছু চিকিৎসক চেম্বারে চিকিৎসা দিচ্ছেন যা সরকারি তথ্যে যুক্ত হচ্ছে না। এখন যেই সরকার আসলে শিশু মৃত্যুর কথা লুকাতে চায়, সেই সরকারের কাছে আমরা আর কি আশা করতে পারি? পারি না। তারপর আরো তারা যেটা করছেন, আম আজকে ৯ মে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান বলেছেন, টিকার সংকট ও হামের শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কিন্তু সাংবাদিকেরা যখন তাকে প্রশ্ন করা শুরু করলেন, তদন্তটা কবে শুরু হলো? তদন্ত কমিটিতে আছে কারা? তিনি তার উত্তরে কিছু বলতে অস্বীকৃতি জানালেন। এখন প্রিয় দর্শক, এটা সন্দেহ করা কি আসলে খুবই অমূলক যে তদন্ত আসলে কোনোভাবেই শুরু হয়নি? স্বাস্থ্য সচিব তার সম্মান রক্ষায়, তার মুখ রক্ষা করতে গিয়ে একটা কিছু বলেছেন, অথবা এমন কি হতে পারে যে একটা সাজানো তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে তদন্ত কমিটির কাজ হবে কোনোভাবে একজনকে অপরাধের দায় দিয়ে আসল যে অপরাধী মোহাম্মদ ইউনূস সেই শিশু হত্যাকারীকে সসম্মানে প্রস্থানের টিকিট কেটে দেয়া? হতেও পারে প্রিয় দর্শক। আর বাংলাদেশ কেমন আছে এটা বলার জন্য আপনাদেরকে আরেকটু আমি জানাতে চাই, শুধুমাত্র শিশু মৃত্যুতেই কি থেমে আছে বাংলাদেশ? নেই। এই কদিন আগেই ১১ বছরের একটা শিশু ধর্ষিত হলো। সে জানতও না তার নিজের ভেতরেই বেড়ে উঠছে আরেকটি শিশু। মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে জানানো হচ্ছে যে চলতি বছরের এপ্রিলে সারা দেশে মবের কারণে ৪৯টি ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। মার্চে ৩৬টি মবে ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩১ জন। ফেব্রুয়ারিতে মবের কারণে ১৮ জন, জানুয়ারিতে ২১ জন এবং গত ডিসেম্বরে মবের কারণে ১০ জন নিহত হয়েছিলেন। গত ২ মাসে মানে মার্চ এবং এপ্রিলে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ৬০১ টি নথিবদ্ধ ঘটনা রেকর্ড করা হয়েছে। এখন এই যে মবের কারণে আমরা এত হত্যা গত বছর দেখেছি, এই বছরও দেখছি, সরকার কি আসলে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে কিছু করছে? করছে না। করছে যে না তার আরেকটি প্রমাণ হলো, মের ২ তারিখে কুমিল্লাতে একদল কিশোর এবং তরুণ তারা রীতিমতো সশস্ত্র মহড়া দেয় শহরের ভেতরে। স্থানীয়রা জানান তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। অস্ত্র নিয়ে মহড়া দিয়ে কিশোর অপরাধীদের নতুন একটি দল যে আসছে সেটা সেই অপরাধীরা জানান দেয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই কিশোর অপরাধী দলের প্রায় শতাধিক সদস্য পুলিশের সামনে, সাধারণ মানুষের সামনে মহড়া দিয়ে জানায় যে তারা কোনোভাবেই থেমে থাকার পাত্র নয়। এই অবস্থায় মবে মানুষ মারা যাচ্ছে, কিশোররা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, জানিয়ে দিচ্ছে তারা অপরাধ থেকে কোনোভাবে বিচ্যুত হবে না। এই অবস্থায় আমাদের আইনমন্ত্রী কি করছেন? আইনমন্ত্রীকে আ আইনমন্ত্রী তো বিভিন্ন কথা বলছেন। সেই কথা বলার কারণ হলো, মব আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সন্তান এবং সেই সন্তানকে দত্তক নিয়েছে এই বিএনপি সরকার। ইউনূস সরকার মবকে নাম দিয়েছিল প্রেশার গ্রুপ। আর তারেক রহমানের সরকার কি বলছে? মবের বিচার করা হবে কিনা এই প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, "Mob is not systematic or widespread. Mob is a reaction of the people." আপনি যদি সেই বিচার করতে যান, অনেক বিষয় চলে আসবে এর পেছনে। তাহলে যেকোনো স্বাধীনতা সংগ্রাম, যেকোনো গণ অভ্যুত্থান, যেকোনো বিপ্লবকে আপনার অসম্মান করা হবে। তার মানে এই যে আইনমন্ত্রীর কাছে হলো মুক্তিযুদ্ধ একটা মব। আইনমন্ত্রীর কাছে আমাদের স্বাধীনতা সংগ্রাম আসলে একটা মব। আমাদের এই আইনমন্ত্রী বলতে চান যে ৯০ এর যে গণ আন্দোলন, আমাদের যে শাহবাগ আন্দোলন, এই প্রতিটা কাজকেই নাকি মব বলা হয়ে যাবে যদি এই জঘন্য মবের বিচার করা হয়। এই হলো প্রিয় দর্শক আমাদের সরকার। একই সাথে শিশুদের বিষয়ে মোহাম্মদ ইউনূসের এক
বিশেষ ধরনের বিরাগ আছে। আপনারা যদি মনে করতে পারবেন, আপনারা নিশ্চয়ই মনে করবেন যে অন্তর্বর্তী সরকারের সময় কোনো না কোনোভাবে শিশুদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ধরে নিয়ে রীতিমতো মামলা দিয়ে, সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা দেখেছি পিতাকে না পেয়ে সেই আওয়ামী লীগ করা পিতার সন্তানকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। তার শিক্ষা জীবন ধ্বংস হয়ে গেছে, তার বাল্যবেলা ধ্বংস হয়ে গেছে এবং তাকে তারা বলছেন যে এভাবেই নাকি আওয়ামী লীগ কর্মীদের, নেতাদের বিচার করতে হবে। তারপর প্রিয় দর্শক, মাইলস্টোন স্কুলে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার কথা মনে করুন। সেই ২০২৫ সালের জুলাই বা অগাস্ট মাসে বাংলাদেশে শুধু নয়, পুরো পৃথিবীতে যতগুলো ভয়াবহ বিমান দুর্ঘটনা আছে, যত ভয়াবহ শিশু মৃত্যুর ঘটনা আছে, তার মধ্যে মাইলস্টোন বিমান দুর্ঘটনা একটি। তো গত ৭ই মে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী নিহতদের ঘটনায় মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন নিহত শিক্ষার্থী ঐক্য ছিয়াং মারমায়ের বাবা উসাইমং মারমা। আদালত কি করল? আদালত এই মামলাটি গ্রহণ না করে মামলাটি বাতিল করে দিল। তার মানে হলো তারেক রহমানের সরকার এই মাইলস্টোনের ঘটনা বলুন, শিশু মৃত্যুর ঘটনা বা শিশু হত্যার ঘটনা, তারা কোনোটারই বিচার তো করবেনই না। আমাদের মতো যারা সাধারণ বাবা-মা আছেন, যে সাধারণ বাবা-মা তারা তাদের সন্তানকে হারিয়েছেন, তারা যখন এই বিচার চাইতে যাবেন আদালতের কাছে, সেই বিচারের পথও এই সরকার রুদ্ধ করে দেবে। তারপর প্রিয় দর্শক, তারেক রহমান যখন মবকে উৎসাহ দিচ্ছেন, তারেক রহমান যখন তার কন্যাটিকে নিয়ে নাটক সিনেমা করে বেড়াচ্ছেন, আবার আমরা একটু আসি মোহাম্মদ ইউনূসের কথায়। মোহাম্মদ ইউনূস কি করছেন? মোহাম্মদ ইউনূস যেটা করছেন, তিনি তার সদ্য পাওয়া ভিভিআইপি স্ট্যাটাস নিয়ে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন চোরের সাক্ষী গাঁট কাটা আরেকটি কোনো একটা স্বাস্থ্য সংস্থা অ্যাপল হেলথের সাথে। এই কদিন আগেই আমরা দেখেছি মোহাম্মদ ইউনূস তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন যে অ্যাপল হেলথ বলে একটি সংস্থার সাথে তারা নাকি মিলেমিশে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় প্রভূত পরিবর্তন ঘটাবেন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় নাকি রীতিমতো তারা একটি বিপ্লব তৈরি করে দেবেন। তার মানে হলো যেই মানুষটির আজকে শিশু হত্যার কারণে জেলে থাকার কথা, যেই মানুষটির আজকে লজ্জায় মুখ লুকিয়ে থাকার কথা, যেই মানুষটিকে দেখে ক্ষোভে ফেটে পড়ার কথা বাংলাদেশের প্রতিটা মানুষের, সেই মানুষটি আজ আমাদেরকে শেখাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা কি করে চালাতে হয়। এই হলো তারেক রহমানের সরকার, এই হলো তারেক রহমানের বাংলাদেশ এবং এই হলো তারেক রহমানের আজকের বাংলাদেশে মোহাম্মদ ইউনূস নামের শিশু হত্যাকারীটির আস্ফালন। এখন প্রিয় দর্শক, আমি আমার কথা শুরু করেছিলাম বাংলাদেশ কেমন আছে এই প্রশ্নটি দিয়ে। বাংলাদেশ কেমন আছে এই প্রশ্নটি আমি আপনাদের কাছেই রেখে যাব। তার সাথে আপনাদের কাছে আমি আরো একটি প্রশ্ন রেখে যাই। Where have all the flowers gone? Long time passing. Where have all the flowers gone? Long time ago. Where have all the flowers gone? The girls have picked them, everyone. Oh, when will you ever learn? Oh, when will you ever learn? ভালো থাকবেন সবাই। বিদায়। জয় বাংলা।